আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের এই ভিডিওতেই মূলত হচ্ছে আমরা মানবিকের এসএসসি মানবিকের সকল যে আপনাদের গ্রুপ সাবজেক্ট গুলো আছে, অর্থাৎ অনেকের হচ্ছে সিভিক্সটা থাকতেও পারে, অর্থাৎ পৌরনীতি অনেকের থাকে, আবার অনেকের ইকোনমিক্স থাকে। তো সমস্যা নেই, প্রতি এই ৪টা টোটাল বিষয় নিয়েই হচ্ছে এই ভিডিওতে ইনশাআল্লাহ সাজেশন দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এটা নিয়ে প্রবলেম হবে না আশা করি। আর যারা হচ্ছে মানবিকের গ্রুপ সাবজেক্ট গুলো নিয়ে অনেক প্রবলেমে আছেন অথবা হচ্ছে অনেক চিন্তিত আছেন, তাদের ক্ষেত্রে বলতেছি যে এত ভয় পাওয়ার কিছু নাই। তো মোটামুটি যাও একটু সময় আছে এসএসসির 25-এর পরীক্ষার জন্য। তো ইনশাল্লাহ আপনি যদি এখনো একটু কভার করেন তাহলে আশা করা যায় যে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হওয়া সম্ভব। ঠিক আছে, কারণ প্রতিটা অধ্যায় কিন্তু যে আপনাদের শেষ করতে হবে বিষয়টা কিন্তু এরকম না। ঠিক আছে, তো সেটার জন্য এই সাজেশনটা দেওয়া। ইনশাল্লাহ আপনারা চাইলে খাতা কলমে লিখে নিতে পারেন সাজেশন গুলো। ওকে, তো আমি এক এক করে হচ্ছে সবগুলো আপনাদের গ্রুপ সাবজেক্ট কভার দেওয়ার চেষ্টা করব এই একই ভিডিওতে। ঠিক আছে, কোনো অধ্যায়ের কোনো যদি সাবজেক্ট এরকম থাকে যে যেটা আপনার নেই, বিশেষ করে পৌরনীতি অথবা অর্থনীতির ক্ষেত্রে আপনার যদি পৌরনীতি না থাকে তাহলে সেক্ষেত্রে পৌরনীতির অংশটা আপনি চাইলে ভিডিওতে স্কিপ করতে পারেন। ঠিক আছে, ওকে, আমি প্রথমে অর্থনীতি তারপর হচ্ছে পৌরনীতি দেখাবো। আর অর্থনীতির ক্ষেত্রেও সেম। ঠিক আছে, কারোর যদি অর্থনীতি না থাকে তাহলে অর্থনীতির যে সিলেবাসের যে অংশটা যখন আমি দেওয়া শুরু করব তখন আপনি ওইখান থেকে স্কিপ করে ভিডিওটা দেখতে পারেন। ওকে, আচ্ছা, তো আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরুতেই বলতেছি অনেক লং হতে চলতেছে, তো অনেক ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, কারণ আমি টিপস এবং ট্রিক্স সহ হচ্ছে বলবো যেটা আপনাদের এক্সামের জন্য অনেক অনেক বেশি কাজে দিবে আশা করি। ওকে, তো আমি স্টার্ট করতেছি মূলত ভূগোল ও পরিবেশ। ভূগোল হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, মোটামুটি আপনারা সকলেই জানেন। অনেকের এই সাবজেক্টের মধ্যে দুর্বলতা কিন্তু আছে, তো আশা করি আপনারা খুব সহজেই কয়েকটা অধ্যায় দিয়ে দিব, যেটা আপনি যেই বোর্ডেরই হন না কেন, যে বোর্ড থেকে আপনি পরীক্ষা দেন না কেন, এটা আপনার জন্য অনেক অনেক বেশি ভালো হবে। ঠিক আছে, খুব সহজেই আপনারা হচ্ছে ভূগোল থেকে A+ কিন্তু তুলতে পারবেন। ওকে, আর অবশ্যই শুরুতে একটা বিষয় বলে রাখতে চাই যে মানবিকের সকল বিষয়গুলোর মধ্যে আপনাকে যে বিষয়টা টার্গেট করতে হবে সেটা হচ্ছে নরমালি নৈবেত্তিকে হচ্ছে 30 মার্ক থাকে। ঠিক আছে, তো 30 মার্কের মধ্যে অবশ্যই অবশ্যই সাবজেক্ট যেটাই হোক না কেন, ভূগোল হোক, হিস্টোরি হোক, ইকোনমিক্স, সিভিক্স, যেটাই হোক না কেন, আপনাকে অবশ্যই 25-এর কাছাকাছি কিন্তু রাখতে হবে। তা না হলে কিন্তু সৃজনশীল নরমালি বেশিরভাগ ক্ষেত্রেই আমরা 10-এ 10 কিন্তু পাই না, স্বাভাবিক, তাই না? তো নরমাল ভাবে ওইখানে খুব ভালো হলে আমাদের 8 দিতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রেও দেখা যায় হচ্ছে 7-8 56 নাম্বার আসতেছে। ওকে, 7টা সৃজনশীলের ক্ষেত্রে যদি আপনি 7টা সৃজনশীল লিখতে পারেন, লিখতে পারাটাও একটা অনেক বড় চ্যালেঞ্জ। তো যাই হোক, সেই বিষয়ে না আসি, তো অবশ্যই আপনাকে এমসিকিউ তে অনেক দক্ষ হইতে হবে। তো অবশ্যই আপনারা এমসিকিউ ভালোভাবে আপনারা বইটা ভালোভাবে রিডিং পড়বেন। যেগুলো অধ্যায় আমি বলবো সেগুলো অধ্যায়ের এমসিকিউ গুলো ভালোভাবে পড়বেন। মূলত টেস্ট পেপার ফলো একটু কম করবেন। ঠিক আছে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা বোর্ডের ম্যাক্সিমাম কোয়েশ্চেন হচ্ছে বই থেকেই কিন্তু আসে। মেইন বই যেটা আছে আপনাদের বোর্ড বই, সেটা খুব ভালো করে পড়বেন, তাহলে আশা করি সমস্যা হবে না। কারণ টেস্ট পেপারে একটা প্রবলেম কি হয়, টেস্ট পেপারে অনেক পরিমাণ প্রশ্ন থাকে যেটা আপনার কভার দিতেও প্রবলেম। কেউ যদি কভার দিতে পারেন তাহলে তো কোনো প্রবলেম নাই, তবে হ্যাঁ, তুলনামূলক বোর্ড বইটা একটু ইজি বেশি। ওকে, আচ্ছা, তো আমরা ভূগোল ও পরিবেশ থেকে শুরু করতেছি। তো আমাদের সবার ফার্স্ট যে অধ্যায়টা থাকতেছে, আমি কিন্তু খুব বেশি অধ্যায় কিন্তু দিব না, এখানে টোটাল 15টা অধ্যায় কিন্তু আছে, আপনারা মোটামুটি সকলেই জানেন। তো আমি ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো আছে, তুলনামূলক যে ছোট অধ্যায়গুলো, এমনকি আপনি যদি চান এগুলো এখনো চাইলে হচ্ছে, যদি কেউ এখনো পড়তে বসা শুরু করে অথবা হচ্ছে এখনো যদি চায় যে কভার দিতে, তাহলেও কিন্তু সম্ভব। আমি এই টাইপের অধ্যায়গুলোই কিন্তু দিব, যেটা আপনাদের অনেক অনেক ইজি হবে আশা করি। ঠিক আছে, তো সর্বপ্রথম আমার চয়েস লিস্টে যেটা থাকতেছে, যেটা সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রথম অধ্যায়। হ্যাঁ, প্রথম প্রথম অধ্যায়টা সবচাইতে বেশি ইজি ভূগোলের মধ্যে। তো আপনি চাইলে এটা এখনো কিন্তু কভার দিতে পারেন, বেশি না, 1-2 ঘন্টা পড়লেই কিন্তু ইনাফ। খুব বেশি টপিকও নাই, 3 থেকে 4 পৃষ্ঠার মধ্যেই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে আপনার। ঠিক আছে, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আপনি এমসিকিউ সিকিউ দুইটাই কিন্তু কমন পেতে পারেন। ঠিক আছে, খুব সহজেই একটা অধ্যায়, যাদের এখনো কমপ্লিট হয়নি, যারা বই ধরেনি নেই একদম, তারা অবশ্যই হচ্ছে এটা কমপ্লিট করে ফেললেন।
এটা আপনার জন্য অনেক বেশি ভালো হবে। আর বোর্ড পরীক্ষায় প্রতিনিয়ত এখান থেকে একটা সৃজনশীল অন্তত থাকে। ঠিক আছে? তো একটা সৃজনশীলও কমন পাচ্ছেন। আবার অনেক সময় এমসিকিউ কিন্তু ২-৩ টা থাকতে পারে। ওকে, তো এইবার আমরা আসি পরবর্তী অধ্যায়ে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টা আমাদের মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। আচ্ছা, এই অধ্যায়টা অনেকেরই কিন্তু প্রবলেম হতে পারে। এই অধ্যায়ের মধ্যে কি কি পড়বেন সেটা আমি একটু বলে দিই। নরমাল ভাবে এখানে জ্যোতিষ্কের যে সংজ্ঞাগুলো আছে, যেমন জ্যোতিষ্ক, তারপরে নক্ষত্র, এগুলোর সংজ্ঞাগুলো ভালোভাবে পড়বেন। ঠিক আছে? আর বিশেষ করে এই ৮টি গ্রহের মধ্যে ৮টি গ্রহের মধ্যে সবচাইতে গুরুত্ব দিয়ে পড়বেন হচ্ছে বুধ। কারণ বুধ হচ্ছে কি পৃথিবীর সবচাইতে কাছের গ্রহ। তারপরে হচ্ছে পৃথিবী এবং বৃহস্পতি। কারণ বৃহস্পতি সবচাইতে বড়। ঠিক আছে? এই ৩ টা গ্রহ পড়লেই কিন্তু ইনাফ। ঠিক আছে? আর তেমন কিছু লাগবে না। ওকে? আর পরবর্তীতে হচ্ছে আহ্নিক গতি, বার্ষিক গতি, এগুলোর অবশ্যই সংজ্ঞা ভালোভাবে পড়বেন। তো মোটামুটি এগুলো একটু কভার দিলেই হয়ে যাবে। ঠিক আছে? আর উত্তর গোলার্ধে বৃহত্তম দিন, তারপরে হচ্ছে দক্ষিণ গোলার্ধে বৃহত্তম দিন রাত, এগুলো হচ্ছে ভালোমতো একটু দেখে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দ্বিতীয় অধ্যায়টা আহামরিও কিছু না। যদি একটু ট্রাই করেন তাহলে ইনশাআল্লাহ একদিনের মধ্যে কিন্তু পসিবল, সম্ভব শেষ করা। ওকে? তো প্রথম দ্বিতীয় এটা আমার চয়েস লিস্টে টপে থাকতেছে। তো এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনি যেই বোর্ডেরই হন না কেন, যে বোর্ড থেকে এক্সাম দেন না কেন, আপনার এই ২ টা অধ্যায় কিন্তু মাস্ট, এটা লাগবে। আর দ্বিতীয় অধ্যায়টা তো আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই অধ্যায় থেকে আপনি অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু বোর্ডে ২ টা সৃজনশীলও কিন্তু থাকতে পারে। ঠিক আছে? তো এটা আসলে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর আরো তো বললামই যে পৃথিবী নামক যে গ্রহটা আছে সেটা একটু ভালোভাবে পড়বেন। কারণ পৃথিবীতে আমরা বাস করতেছি, রাইট? আচ্ছা, এইবারে আমি একটু কন্ট্রোভার্সাল অধ্যায়টায় যাচ্ছি। এই অধ্যায়টা যদিও অনেক ছোট আছে, তবে হ্যাঁ, এই অধ্যায়টা আমি সবচাইতে বেশি রেকমেন্ড করব হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে সবচাইতে বেশি রেকমেন্ড করব ৩য় অধ্যায়টা। ঠিক আছে? তো ৩য় অধ্যায়টার কি কি পড়বেন আমিও এটাও একটু বলে দিই। ৩য় অধ্যায় হচ্ছে স্কেল নির্দেশনের কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। অর্থাৎ মানচিত্র রিলেটেড যে বিষয়গুলো আছে, সেক্ষেত্রে আপনি যেগুলো পড়তে পারেন সেটা হচ্ছে স্কেল নির্দেশের যে ৩ টা পদ্ধতি আছে, ওই ৩ টা পদ্ধতির মধ্যে সবচাইতে বেশি গুরুত্ব দিবেন হচ্ছে প্রতিভু অনুপাতের। ঠিক আছে? প্রতিভু অনুপাতের কিন্তু একটা সূত্র আছে, একটু খেয়াল করে দেখবেন। তো প্রতিভু অনুপাতের সূত্র এবং হচ্ছে স্থানীয় সময়ের কিন্তু একটা অঙ্ক আছে। তো যারা অঙ্কতে পারদর্শী আছেন তাদেরকে বলবোই শুধুমাত্র এই ৩য় অধ্যায় শুধুমাত্র তাদের জন্যই। ঠিক আছে? আর যদি এরকম হয় যে স্যার আমি অঙ্ক করতে চাই না বা এই সেই এরকম অনেক প্রবলেম হচ্ছে বা অঙ্ক মিলাইতে প্রবলেম হয়, বুঝতে সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে তারা চাইলে এই ৩য় অধ্যায় সৃজনশীলের জন্য স্কিপ করতে পারেন। ঠিক আছে? আমি আবারও বলতেছি, যাদের অঙ্কতে প্রবলেম আছে তারা চাইলে ৩য় অধ্যায়ের এই অধ্যায়টা আপনি চাইলে স্কিপ করতে পারেন। তবে হ্যাঁ, বোর্ড পরীক্ষায় এখান থেকে একটা সৃজনশীল আসার সম্ভাবনা আছে। ঠিক আছে? বিশেষ করে চট্টগ্রাম, তারপরে কুমিল্লা বোর্ড, এই টাইপের বোর্ডগুলোতে আপনারা টেস্ট পেপার ঘাটলেই কিন্তু দেখতে পারবেন। এখান থেকে কিন্তু স্থানীয় সময় নির্ণয়ের কিন্তু অঙ্ক কিন্তু আছে। ঠিক আছে? ডিগ্রি পরিমাপের অঙ্কগুলো। ওকে? তো যদি অঙ্ক প্রবলেম না হয় তাহলে অবশ্যই ৩য় অধ্যায় আমার রেকমেন্ডেশন থাকলো। আর যদি প্রবলেম হয়ে থাকে অঙ্কতে, তাহলে অবশ্যই এই অধ্যায়টা জাস্ট আপনারা এমসিকিউ এর জন্য পড়বেন। অর্থাৎ স্কেল নির্দেশনের যে প্রকারভেদ সেটা, আর মানচিত্র কি কি টাইপের আছে। ঠিক আছে? এরপর ম্যাপ শব্দটা ম্যাপ্পা শব্দ থেকে আসছে। তো এইগুলো বেসিক বিষয়। তো এইগুলো মোটামুটি জানলেই হবে। তো এগুলো অধ্যায়টা খুব বেশি একটা বড় যে তাও না। তো আপনি রিডিং পড়লেও এটা শেষ হয়ে যাবে। ওকে, তো এরপরে আমরা আসতেছি ৪র্থ অধ্যায়ে। ৪র্থ অধ্যায়ে আমি শুধুমাত্র তাদেরকেই রেকমেন্ড করব যারা হচ্ছে 9-10 এ অর্ধেকেরও বেশি ৪র্থ অধ্যায় কভার করেছেন। ঠিক আছে? কোন কোন টপিক সেটাও আমি একটু বলে দিতেছি। আপনারা যেগুলো গুরুত্বপূর্ণ পৃথিবীর অভ্যন্তরীণ বাহ্যিক যে গঠনটা সেই অধ্যায়ের মধ্যে, সেটা হচ্ছে আ পৃথিবীর যে অভ্যন্তরীণ যে ৩ টা স্তর যে আছে, ঠিক আছে? ভূত্বক, অশ্বমণ্ডল, কেন্দ্রমণ্ডল যেটা, এই সম্পর্কে ভালো ধারণা কিন্তু থাকতে হবে। কোনটা কত মিটার সহ। ঠিক আছে? এইটা। তারপরে হচ্ছে আপনার পর্বত। পর্বত কাকে বলে? পর্বতের প্রকারভেদ। ঠিক আছে? এরপর ভি আকৃতির উপত্যকা। তারপরে হচ্ছে ক্যানিয়ন। ক্যানিয়ন, এগুলো বিষয়ে অবশ্যই ভালোভাবে পড়বেন। তারপরে হচ্ছে নদী, নদী মোহনা, তারপরে হচ্ছে আপনার দোয়াব কাকে বলে, এগুলোর সংজ্ঞা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ৪র্থ অধ্যায় যদিও অনেক অনেক বেশি বড়, তাই এটা আমার সৃজনশীলের জন্য থাকতেছে না। ঠিক আছে? যদিও এটা সৃজনশীলে বোর্ড পরীক্ষায় আসে, তবে হ্যাঁ,
যদি আপনার একদমই কভার না হয় বা যদি একদমই পড়া না হয়, তাহলে আমি চতুর্থ অধ্যায় আপনাকে স্কিপ করার পরামর্শ দিব। ঠিক আছে, কারণ এটা অনেক বড় একটা অধ্যায়, যারা পড়েছেন তারা অনেক ভালোভাবেই বুঝবেন। ঠিক আছে, তারপর আমি ইম্পর্টেন্ট টপিক গুলো বলে দিলাম, সেগুলো মোটামুটি যদি কভার দিতে পারেন তাহলে আশা করি সমস্যা হবে না। আর যেগুলো এমসিকিউ এর জন্য, যেগুলো আমি বললাম এমসিকিউ এর জন্য, আপনি কিন্তু কোনো অধ্যায় মোটামুটি খুব বেশি ভাবেও কিন্তু স্কিপ করতে পারবেন না। ওকে, তো এমসিকিউ এর জন্য এই অধ্যায়টা আপনার গাইড থেকে মোটামুটি পড়লেই হবে, গাইড বা টেস্ট পেপার থেকে। ঠিক আছে, ওকে, অর্থাৎ সবচেয়ে বেশি আসে হচ্ছে আপনার মিটার গুলো সবচেয়ে বেশি আসে, অর্থাৎ ভূত্বকের পরিমাপ কত, তারপরে হচ্ছে মহাসাগরীয় ভূত্বক, তারপর হচ্ছে শিলাকে কত ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, ওকে, তো এগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, তো অবশ্যই সেগুলো অনেক ভালোভাবে পড়বেন এমসিকিউ গুলো। ঠিক আছে, আচ্ছা, তো আমার সৃজনশীলের ক্ষেত্রে কিন্তু থাকতেছে না, সৃজনশীলের ক্ষেত্রে মাস্ট রেকমেন্ড আমার প্রথম এবং দ্বিতীয় অধ্যায়। এবারে আসি আমরা সৃজনশীলের আরেকটা অধ্যায়ের মধ্যে, যেটা অবশ্যই অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর এখান থেকে আপনারা সৃজনশীল প্রশ্ন পাবেনই পাবেন। ঠিক আছে, সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়। ইয়েস, আপনি ঠিকই শুনেছেন, পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের মধ্যে আছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল অধ্যায়টা খুবই সহজই আছে, কেউ চাইলে, এখনো চাইলে সম্ভব কিন্তু শেষ করা। ঠিক আছে, বায়ুমণ্ডলে কি কি পড়বেন, অবশ্যই বায়ুমণ্ডল কাকে বলে এর সংজ্ঞাটা অবশ্যই ভালোভাবে পড়বেন। তারপরে হচ্ছে বায়ুমণ্ডলের যে 5টা স্তর যে আছে, ঠিক আছে, তো 5টা স্তর সম্পর্কে অনেক ভালোভাবে আপনারা ভালোভাবে পড়বেন। আর বিশেষ করে হচ্ছে প্রথম যে 3টা স্তর যেটা আছে খুবই গুরুত্বপূর্ণ। আর এছাড়া হচ্ছে ওজোন স্তর নামের একটা স্তর আছে, যেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ওজোন স্তর থেকে অনেক প্রশ্ন কিন্তু আসে, এমসিকিউ সিকিউ দুইটার মধ্যেই কিন্তু আপনারা পাবেন। ঠিক আছে, আর এরপরে হচ্ছে আপনারা বায়ুমণ্ডলের থেকেই এখান থেকে এই রিলেটেডই হচ্ছে কোয়েশ্চেন গুলো মোটামুটি পড়লে হয়ে যাবে, আর তেমন একটা প্রবলেম হবে না। আর এখানে আরো কিছু আছে, যে বায়ুর প্রকার ভেদ আছে। ঠিক আছে, পশ্চিমা বায়ু, নিয়ত বায়ু, অয়ন বায়ু, এগুলো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, এগুলো সংজ্ঞা অনেক সময় ভালোভাবে পড়বেন। বিশেষ করে হচ্ছে অয়ন বায়ু যেটা আছে, অয়ন বায়ুটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটাকে অয়ন বায়ুকে বাণিজ্য বায়ু কেন বলা হয়। তারপরে হচ্ছে আপনার টাইটানিক মূলত হচ্ছে ডুবেছিল কেন, এই সেই, তো এইগুলো নিয়ে হচ্ছে অনেক টাইটানিকের যে জাহাজটা আছে সেইটা আপনার ওকে, টাইটানিক মনে হয়, আচ্ছা ওইটা মনে হয় বায়ুমণ্ডলে, সরি। তো বায়ুমণ্ডলের ক্ষেত্রে হচ্ছে বায়ুমণ্ডলের যে বায়ুগুলো আছে, বায়ুর যে প্রকারভেদ, তারপরে আবার মরু অঞ্চলে কোন কোন বায়ুগুলো হয়, তারপরে কোন দেশের হচ্ছে স্থানীয় বায়ুগুলো কিরকম, তো এগুলো অবশ্যই ভালোভাবে আপনি যদি রিভাইজ করেন তাহলে এই বায়ুমণ্ডল অধ্যায়টা খুবই ইজি হবে। আর এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই বায়ুমণ্ডলের 5টা স্তর। প্রথম 3টা স্তর খুব ভালোভাবে আপনি ভালো করে পড়বেন, কারণ ওইটাই সৃজনশীলে সবচেয়ে বেশি আসে। ঠিক আছে, ওকে, অর্থাৎ ট্রপোমন্ডল, স্ট্র্যাটোমন্ডল, আর তারপরে হচ্ছে এইগুলো, হ্যাঁ, ট্রপোমন্ডল স্ট্র্যাটোমন্ডল থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে পরীক্ষায়। আচ্ছা, তো এটাও আমার টপ লিস্টে থাকলো। তো 3টা অধ্যায় অলরেডি আমি দিয়ে দিলাম সৃজনশীলের জন্য, যেটা মাস্ট রেকমেন্ডেশন থাকবে আপনার জন্য। আর পরবর্তীতে আমরা আসতেছি, পরবর্তীতে হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায় বায়ুমণ্ডল। ইয়েস, বায়ুমণ্ডলটাও আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। বায়ুমণ্ডলটাও হচ্ছে তুলনামূলক ইজি। কি কি পড়বেন আমি বলি, পানি চক্রটা আপনি করতে পারেন, পানি চক্রটা ইজি আছে। তারপর হচ্ছে আপনার আর কি পড়তে পারেন, আর হচ্ছে আপনার বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে বৃষ্টির যে প্রকারভেদটা আছে, এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। বৃষ্টির প্রকারভেদের মধ্যে আপনারা চাইলে এটা লিখেও নিতে পারেন, বৃষ্টির প্রকারভেদের মধ্যে 2টা বৃষ্টিপাত খুব ভালোভাবে পড়বেন। 2টা বৃষ্টিপাত কোনটা কোনটা, একটা হচ্ছে আপনার শৈলক্ষেপ বৃষ্টিপাত, যেটা হচ্ছে কি পর্বত অঞ্চলে, যেটা হচ্ছে পাহাড়ি অঞ্চলে যেটা দেখা যায়, অর্থাৎ এক পাশে বৃষ্টি হইতেছে আর এক পাশে বৃষ্টি হইতেছে না, সেটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য। আর আরেকটা হচ্ছে বায়ু প্রাচীর জনিত বৃষ্টিপাত। এই 2টা বৃষ্টিপাত খুব ভালোভাবে আপনারা স্টাডি করবেন, তো এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর চিত্র সহ চেষ্টা করবেন পরীক্ষায় চিত্রটাও আঁকতে। ঠিক আছে, কারণ ভূগোলে যদি চিত্র আঁকতে পারেন পাশাপাশি, তাহলে কিন্তু অনেক বেশি নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো বায়ুমণ্ডলের আমার এটাই থাকলো, মোটামুটি বায়ুমণ্ডলে ওইটাই সবচেয়ে বেশি আসে পরীক্ষায় বৃষ্টিপাতের প্রকারভেদ থেকেই। ঠিক আছে, বাকিগুলো আসার সম্ভাবনা অনেক খুবই কম। ঠিক আছে, আসলে পানি চক্র থেকেই আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, ওকে, এবারে আসি আমরা সপ্তম অধ্যায়। আচ্ছা, সপ্তম অধ্যায়ের ক্ষেত্রে আমি যদি বলি, সপ্তম অধ্যায়ে আমি অবশ্যই রেকমেন্ড করব এমসিকিউ এর জন্য, কারণ সপ্তম অধ্যায়ে দেখবেন জনসংখ্যার ঘনত্ব
ঘনত্ব রিলেটেড একটা কিন্তু অঙ্ক আছে, ঠিক আছে, জনসংখ্যার ঘনত্ব রিলেটেড অঙ্ক আছে। যদি কারোর, আমি এর আগেও বলেছি, যদি কারোর অঙ্কতে প্রবলেম হয় তাহলে এই জনসংখ্যার অঙ্কর বিষয়গুলো আপনারা চাইলে স্কিপ করতে পারেন, সমস্যা নাই। ওকে, তবে হ্যাঁ, জনসংখ্যার অধ্যায়টা অনেক ইজি আছে, অনেক সহজই আছে, তো আমি রেকমেন্ড করলাম না, হাইলি রেকমেন্ড, ঠিক আছে। বাট হ্যাঁ, যাদের অঙ্কতে প্রবলেম নাই তারা হচ্ছে এই অঙ্কটা, এই চ্যাপ্টারটা দেখতে পারেন, সমস্যা নেই। ওকে, এইবার আসতেছি হচ্ছে অষ্টম অধ্যায়, যেটা অনেক গুরুত্বপূর্ণ। ইয়েস, এটা আমার চয়েস লিস্টে থাকবে। তো আমার কয়টা অধ্যায় দিলাম? 5টা অধ্যায় শেষ হইলো, অর্থাৎ মানব বসতির মধ্যে আপনি অবশ্যই হচ্ছে অভিবাসন এবং বহির্গমন যেগুলো আছে সেগুলো অবশ্যই ভালোভাবে পড়বেন, ঠিক আছে। ওকে, অবশ্যই ভালোভাবে পড়বেন। আর মানব বসতির মধ্যে, সরি, মানব বসতির মধ্যে যেটা খুব ভালোভাবে পড়বেন সেটা হচ্ছে কি বলে, গ্রামীণ বসতি এবং হচ্ছে নগর বসতি, এটা অনেক ভালোভাবে পড়বেন। তারপরে হচ্ছে আহ এরপর হচ্ছে 3টা প্রকারভেদ কিন্তু আছে, যাই হোক এটা আমার খেয়াল আসতেছে না। হ্যাঁ, একটা হচ্ছে রৈখিক বসতি, তারপরে হচ্ছে আপনার বিক্ষিপ্ত বসতি, এই টাইপের 3টা বসতি কিন্তু আছে, ঠিক আছে। তো অবশ্যই ওইটা ভালোভাবে পড়বেন, কারণ ওইখান থেকে সবচেয়ে বেশি সৃজনশীল কিন্তু থাকে, ঠিক আছে। আর এছাড়াও গ্রামীণ এবং নগর বসতির বেসিক গুলো আপনারা ভালোভাবে পারবেন। আর জনসংখ্যার ক্ষেত্রে আমি একটু বলে রাখি, জনসংখ্যার ক্ষেত্রে হচ্ছে অভির্গমন আর হচ্ছে অভিবাসন, এগুলোর কারণ, তারপরে নিয়ম, এগুলো হচ্ছে আপনারা পড়ে রাখতে পারেন। বিশেষ করে হচ্ছে অভিবাসন বহির্গমন সম্পর্কে ভালো আইডিয়া যদি থাকে, আর যদি জনসংখ্যার ঘনত্বর ওই ম্যাথটা যদি আপনার ইজি মনে হয়, খুব সহজই আছে, এত কঠিনও না, তো সেগুলো আপনি এমসিকিউ এর জন্য অনেক বেশি ভালো হবে, ঠিক আছে। বাট হ্যাঁ, জনসংখ্যার অধ্যায়টা তুলনামূলক একটু ট্রিকি মনে হইতে পারে আপনার যারা প্রথম প্রথম পড়বেন। যদি একদমই না পড়ে থাকেন তাহলে আমি রেকমেন্ড করব 7 অধ্যায় থেকে 8 অধ্যায়টা এখন ধরেন, তাহলে এটা তুলনামূলক সহজ আছে, আর এখান থেকেও সৃজনশীল প্রশ্ন থাকে। ওকে, আচ্ছা, এবারে আমরা আসি নবম অধ্যায়। ইয়েস, নবম অধ্যায় আমার টপ লিস্টে থাকবে। তো এটাই মোটামুটি আমাদের ইয়া ছিল, যে সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী, ঠিক আছে। এটা খুবই সহজ একটা অধ্যায়। সম্পদের মধ্যে প্রথম স্তরের সম্পদ, তারপরে দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, এরকম একটা স্তর আছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম স্তরের মানুষ কি কি কাজ করত, দ্বিতীয়টায় কি কি কাজ করত, তৃতীয়টায় হচ্ছে কি কি কাজ করত, এটা অনেক গুরুত্বপূর্ণ। আর এই সম্পদ ও অর্থনৈতিক কার্যাবলী নবম অধ্যায়টা খুললেই কিন্তু আপনারা একটা চার্ট দেখতে পারবেন, ঠিক আছে। একটা চার্ট দেখতে পারবেন, অর্থাৎ ছক আকারে দেখতে পারবেন অনেক কিছু। তো ওই ছকটা ভালোভাবে পড়ার চেষ্টা করবেন, কারণ ওই ছক থেকে এমসিকিউ অনেক বেশি আসে, ঠিক আছে। ওকে, তো আশা করি প্রবলেম হবে না। আর ভৌগোলিক যে বিবরণ অধ্যায়টা আছে, ভৌগোলিক বিবরণটা আমি সৃজনশীলের জন্য দিচ্ছি না, তবে হ্যাঁ এমসিকিউ এর জন্য অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কারণ এখানে নদী রিলেটেড অনেক বিষয় কিন্তু আছে, নদী রিলেটেড। তারপরে হচ্ছে আপনার বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের দিয়ে হচ্ছে যে কর্কট ক্রান্তি রেখা যে চলে গিয়েছে, ঠিক আছে, কর্কট ক্রান্তি রেখা চলে গিয়েছে, সেই তো এইগুলো অনেক ভালোভাবে পড়বেন। আচ্ছা, আর এছাড়াও হচ্ছে আরেকটা বিষয় আমি একটু বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে মহাবিশ্ব ও আমাদের পৃথিবী, এই অধ্যায়টার মধ্যে গুরুত্বপূর্ণ রেখাও আছে, চাইলে হচ্ছে সেগুলো একটু দেখতে পারেন। কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, যদি রেখাতে প্রবলেম না হয়। আর যদি রেখার, যদি একদমই না বুঝেন রেখাগুলো, ডিগ্রি গুলো, তাহলে সেগুলো, ওই টপিক গুলো স্কিপ করতে পারেন। ওকে, আচ্ছা, তো ওকে, তো পরবর্তীতে হচ্ছে আমাদের আর কি আছে, সম্পদ ও শিল্প। আচ্ছা, আর তেমন কিছুই লাগবে না। আর লাস্টেরটা হচ্ছে আমাদের, আমি লাস্ট একটাই অধ্যায় দিব, সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়, অর্থাৎ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, ঠিক আছে। এইটা মোটামুটি জানলেই কিন্তু হবে, ঠিক আছে। এটা খুবই ইজি একটা অধ্যায়। আপনাদের বিজ্ঞানের মধ্যেও এই রিলেটেড একটা অধ্যায় কিন্তু আছে, অর্থাৎ ভূমিকম্প, তারপরে হচ্ছে ঘূর্ণিঝড়, এরপর বন্যা, ঠিক আছে। তো এই প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে এই অধ্যায়টা খুব ইজি আছে, আপনারা চাইলে হচ্ছে খুব ইজি ভাবে কিন্তু শেষ করতে পারেন। ওকে, তো কয়টা দিলাম? 1 2 3 4 5 6 7, এই 7টা অধ্যায় আমার থাকবে। তো এই 7টার মধ্যে যদি আপনি 5টা অধ্যায় যদি কভার করতে পারেন, তাহলে ইনশাল্লাহ বলা যায় আপনি অ্যাটলিস্ট 4টা থেকে 5টা সৃজনশীল অনায়াসে কিন্তু সলভ করতে পারবেন, ঠিক আছে। অনায়াসে কিন্তু লিখতে পারবেন। আর কিছু ক্ষেত্রে হচ্ছে 6টা সৃজনশীল বা 7টাও আপনার কমন পড়তে পারে, ঠিক আছে। কারণ এই ধরনেরই যেগুলো অধ্যায় আমি দিয়েছি, এখান থেকে আপনার 2টা একাধিক সৃজনশীলও কিন্তু থাকতে পারে, ঠিক আছে। তো তুলনামূলক সহজ অধ্যায়গুলোই কিন্তু দিলাম। তো অনেক অনেক বেস্ট অফ লাক ভূগোল ও পরিবেশের জন্য। তো আর যেটা বললাম, এমসিকিউ এর জন্য যেগুলো যেগুলো পড়তে হবে আমাদের, ঠিক আছে, অনেক অনেক ইম্পর্টেন্ট গুলো সেগুলো। হুম
তো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি আর প্রবলেম হবে না ভূগোল নিয়ে। ভূগোলে এ প্লাস কিন্তু থাকবে। ওকে, আমরা যাচ্ছি অর্থাৎ পরবর্তী সাজেশনে, সেটা হচ্ছে আমাদের ইতিহাস। সেটা নিয়ে অনেক স্টুডেন্টদের অনেক প্রবলেমের শেষ নাই। তো আমার স্টুডেন্ট গুলো সবসময় বলে, স্যার ইতিহাসের সাজেশন দেন, ইতিহাসের সাজেশন দেন। অনেক সাজেশন দেওয়ার পরে হচ্ছে এরাদের মানে শেষ হয় না। যাই হোক, তো তারপরে হচ্ছে খুব ইজি যে অধ্যায়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো আপনাদের তুলনামূলক সহজ হবে পড়তে এবং খুব ইজি ভাবে আপনারা শেষ করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, শুরুতেই একটা বিষয় বলে রাখতেছি, যাদের হচ্ছে আপনার রাজরাজাদের ইতিহাসগুলোতে একটু প্রবলেম হয়, বিশেষ করে হচ্ছে আপনার পাল বংশ, তারপরে হচ্ছে সেন বংশ, এগুলো বংশ রিলেটেড বিষয়গুলো এবং সাল মনে রাখতে একটু কষ্ট হয়, তারা হচ্ছে যদি চান ওই অংশগুলো স্কিপ করতে পারেন। ঠিক আছে। ওকে, তবে হ্যাঁ, তার পরিবর্তে কি কি পড়বেন সেটাও আমি বলে দিব, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। ওকে, তো প্রথমে স্টার্ট করতেছি আমাদের ইতিহাস। তো ইতিহাসের হচ্ছে প্রথম অধ্যায়টা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। প্রথম অধ্যায়ে কোনো সাল-মাল এই সেই কিছুই নাই। প্রথম অধ্যায়টা যে কেউ চাইলে সলভ করতে পারে। খুব সহজেই কিন্তু আপনারা শেষ করতে পারেন। ইতিহাস পরিচিতি, ইতিহাস পরিচিতির মধ্যে যেগুলো পড়বেন, ইতিহাসের সংক্ষিপ্ত কিছু বিবরণ কিন্তু দেওয়া আছে। অর্থাৎ ইতিহাসের জনক, তারপরে হচ্ছে একটা বিষয় খেয়াল রাখবেন যে ইতিহাসের যে জনক এবং হচ্ছে ইতিহাসের আধুনিক জনক ২ টা কিন্তু ভিন্ন। ঠিক আছে? এই জায়গাতে কিন্তু এমসিকিউ প্রশ্ন থাকে। অবশ্যই সেটা ভালোভাবে পড়বেন। আর ইতিহাস যে হিস্টোরি শব্দটি কোনটা থেকে আসছে এই সেই, তো উৎপত্তিটা ভালোভাবে জানবেন। এর পরবর্তী হচ্ছে ইতিহাসের কিছু বিষয় আছে, অর্থাৎ ইতিহাসের উপাদান, যেমন লিখিত উপাদান এবং অলিখিত উপাদান। ওই উপাদানগুলো খুব ভালোভাবে পড়বেন, কারণ সেখান থেকেই সৃজনশীল আসার সম্ভাবনা আসে। ঠিক আছে, সেখান থেকে সৃজনশীলের সম্ভাবনা আছে। তো ওখান থেকে লিখিত এবং অলিখিত উপাদান থেকে সৃজনশীলের প্রশ্ন লিখতে দেয়। তো অবশ্যই ভালোভাবে ধারণা রাখবেন। আর অবশ্যই কারা কারা হিস্টোরিয়ান ছিল, যেমন চৈনিক পরিব্রাজক ছিলেন, তারপরে হচ্ছে ইবনে বতুতা ছিল, আফ্রিকার বিখ্যাত পর্যটক। তো এদের হচ্ছে বিষয়ের নামগুলো একটু খেয়াল রাখবেন, যেগুলো আপনাদের এমসিকিউ এর জন্য অনেক কাজে দিবে। ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল। এবারে আমরা আসতেছি দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে তুলনামূলক একটু বড় হইতে পারে, তবে হ্যাঁ, আমি বলবো দ্বিতীয় অধ্যায়ে সাল মনে রাখার খুব বেশি একটা নাই। সাল বলতে গেলে একবারে নাই বললেই চলে। ঠিক আছে। তো যারা হচ্ছে ইতিহাসের ক্ষেত্রে এটা মনে করেন যে না, শুধু মুখস্থই করতে হবে, শুধু সাল মনে রাখলেই হবে, বিষয়টা কিন্তু এরকমও না। ঠিক আছে। অবশ্যই গঠনমূলক বিষয়গুলো অবশ্যই জানতে হবে, যে কেন হইলো, কি কারণে হইলো। তো দ্বিতীয় অধ্যায়টা অবশ্যই আমার মাস্ট রেকমেন্ডেশন থাকবে। তো দ্বিতীয় অধ্যায় থেকে আপনারা যে যে সভ্যতাগুলো পড়বেন, মিশরীয় সভ্যতাটা খুব ভালোভাবে পড়বেন। মিশরীয় সভ্যতার মধ্যে মিশরীয়দের অবদান, তারপরে হচ্ছে এই যে তারা যে টোটাল যে ২৮ টি বর্ণমালা, সর্বপ্রথম বর্ণমালা বা অক্ষর যে তারাই আবিষ্কার করেছে, সেটা অনেক গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে মিশরীয়রা আপনার কি বলে, ধর্ম নিয়ে সবচাইতে বেশি প্রভাবিত ছিল। এটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। তারপর এগুলো বিষয় মোটামুটি জানলেই হবে। আর মিশর যে নীল নদের যে দান, ঠিক আছে? আর নীল নদ যে কতটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? নীল নদের উৎপত্তি, তো এগুলো মোটামুটি জানলেই হবে। তো মিশর, তারপরে হচ্ছে আপনার আহ এরপরে আছে হচ্ছে সিন্ধু সভ্যতার ব্যাপারে যদি একটু বলি, তো সিন্ধু সভ্যতার অবশ্যই ইম্পর্টেন্ট আছে। সিন্ধুদের দেবতা, তারপরে হচ্ছে সিন্ধু নদী থেকেই তার এই সভ্যতাটা গড়ে ওঠে। তো এগুলো মোটামুটি জানলেই হবে। ঠিক আছে। এরপরে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গ্রিক সভ্যতা। রোমান সভ্যতা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। রোমান সভ্যতা হচ্ছে লাতিন রাজা যে রোমিওলাস, তিনি যে হচ্ছে উদ্ভাবন করেন। আর হচ্ছে ৭ পর্বতের নগরী বলা হয় রোমকে। মোটামুটি এতটুকু জানলেই হবে। রোমের ব্যাপারে তেমন বেশি একটা ইম্পর্টেন্ট না। তবে মিশরীয় এবং সিন্ধু, তারপরে হচ্ছে গ্রিকদের অবদান কিন্তু অনেক অনেক বেশি, কারণ গ্রিকরা বিজ্ঞানের ক্ষেত্রে কি কি অবদান করেছিল, তারপরে জলঘড়ি, দেহঘড়ি, এগুলো হচ্ছে তারা আবিষ্কার করেছে। পৃথিবীর মানচিত্র হচ্ছে মানে গ্রিকরা কিন্তু আবিষ্কার করেছে। তো এই বিষয়গুলো অবশ্যই ভালোভাবে করবেন। আর হ্যাঁ, গ্রিকদের হচ্ছে আপনার হেলেনিক এবং হেলেনিস্টিক দুইটা হচ্ছে আপনার সভ্যতা কিন্তু ছিল। ওইটা অবশ্যই ভালোভাবে পড়বেন। হ্যাঁ, আর পেরিক্লিসের ব্যাপারে কিন্তু ভালোভাবে দেখবেন, কারণ পেরিক্লিসের কিন্তু ছবি দেওয়াই কিন্তু আছে। ঠিক আছে, গ্রিক সভ্যতার মধ্যে তার যে যুগটাকে, সেটাকে স্বর্ণ যুগ বলা হয় গ্রিকদের। ওকে, তো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো। তো মোটামুটি এগুলো যদি কভার করতে পারেন, তাহলে দ্বিতীয় অধ্যায়টা খুব সহজই হবে। খুব বেশি যে টাফ হবে বিষয়টা এরকম না। যেগুলো আমি বলে দিলাম সেই রিলেটেড পড়াগুলো পড়তে থাকেন, তাহলে প্রবলেম হবে না আশা করি।
ওকে, তো এবারে আমরা আসতেছি হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়টা, হ্যাঁ, ইয়েস, এটাও মাস্ট অনেক ইম্পর্টেন্ট। আর তৃতীয় অধ্যায় সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা খুবই সহজ, মূলত প্রথম অধ্যায়ের মতোই, ঠিক আছে? প্রথম অধ্যায়ের মতোই তৃতীয় অধ্যায়টা অনেক অনেক ইজি আছে, আপনারা চাইলে ইজিলি শেষ করতে পারেন। প্রাচীন জনপদের মধ্যে যেমন বঙ্গ, তারপরে হচ্ছে আহ কি বলে চন্দ্রদ্বীপ, আহ এরপরে হচ্ছে সমতট ভূমি, তো এইগুলো হচ্ছে অবশ্যই ভালোভাবে পড়বেন। অবশ্যই হচ্ছে এর পূর্ব নামগুলো ভালোভাবে দেখবেন, তাহলে এটা আশা করি অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে? যেমন বঙ্গ থেকে বাঙালি জাতির উৎপত্তি, তারপর হচ্ছে আপনার এরকমই আরো অনেক রিলেটেড কিছু ওয়ার্ড আছে, যেমন আপনার ইয়া দেখতে পারবেন, যেমন যেমন হচ্ছে চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপ, তারপরে হচ্ছে সমতট ভূমি যেটা সেটা নোয়াখালী এবং কুমিল্লা একসাথে ছিল সেই, তারপর হচ্ছে গৌড় অঞ্চলটা। তো এগুলো অবশ্যই ভালোভাবে পড়বেন। প্রাচীন বাংলার জনপদ, আর জনপদের যে সংজ্ঞাটা আছে শুরুতেই কিন্তু দেওয়া আছে, তো এটা অবশ্যই ভালোভাবে পড়বেন, ঠিক আছে? আচ্ছা, এবারে আসছি আমরা পরবর্তী বিষয়ে, অর্থাৎ চতুর্থ অধ্যায়। আচ্ছা, চতুর্থ অধ্যায়ে বিশেষ আমি আগেই কিন্তু বলে দিয়েছিলাম যে যাদের হচ্ছে ইতিহাসের টপিক গুলোতে যাদের প্রবলেম আছে, বিশেষ করে হচ্ছে রাজাদের যে টপিক গুলো আছে, কাহিনীগুলো, তাদের যদি সমস্যা বেশি হয় তাহলে আপনি চাইলে এই চতুর্থ অধ্যায়টা স্কিপ করতে পারেন, ঠিক আছে? চতুর্থ অধ্যায় আমি সবার জন্য চিন্তা করেই কিন্তু দিচ্ছি না, তবে হ্যাঁ, চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রে অবশ্যই এমসিকিউ এর জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ এমসিকিউ তে আপনাকে ছাড় দেওয়া হবে না, ঠিক আছে? তো এমসিকিউ ক্ষেত্রে আপনি অবশ্যই যেগুলো যেগুলো পড়বেন সেগুলো একটু বলে দিচ্ছি, যে শুরুতেই একটু দেখবেন যে গঙ্গা রিডাই নামের একটা হচ্ছে জনপদ কিন্তু ছিল, সেখান থেকে হচ্ছে মূলত আপনার অনেক অনেক সভ্যতা কিন্তু গড়ে উঠেছে, তো এটা অনেক গুরুত্বপূর্ণ, তো এটা শুরুর দিকে গেলেই আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে যেটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এই প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাসের মধ্যে, সেটা হচ্ছে স্বাধীন গৌড় রাজ্য। এটা অবশ্যই অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, সেটা অবশ্যই ভালোভাবে পড়বেন। স্বাধীন গৌড় রাজ্যের যে টপিকটা আছে, টপিকে লেখাই আছে যে স্বাধীন গৌড় রাজ্য, এটা খুব বেশি একটা বড়ও না, খুব ইজিলি আপনি পড়তে পারবেন। এরপরে হচ্ছে যে টপিকটা আমি দিব মাস্ট রেকমেন্ডেড, সেটা হচ্ছে মৎস্যন্যায়। মৎস্যন্যায় তো আমরা জানি যে বড় মাছ ছোট মাছকে গিলে ফেলা, অর্থাৎ অরাজকতার পরিস্থিতি, তাই না? মৎস্যন্যায়টা ভালোভাবে পড়বেন। এরপর 3 নাম্বার যে টপিকটা আমি দিব এই অধ্যায়ের, সেটা হচ্ছে অবশ্যই হচ্ছে পাল বংশ, ঠিক আছে? পাল বংশের প্রতিষ্ঠা যিনি করেন, এরপর হচ্ছে সবচেয়ে ভালোভাবে পড়বেন হচ্ছে ধর্মপাল, ঠিক আছে? কারণ ধর্মপালই হচ্ছে আপনার কি করে, সোমপুরের বৌদ্ধ বিহার নির্মাণ করে, ঠিক আছে? আর বৌদ্ধ বিহার রিলেটেড যে তথ্যগুলো আছে, কয়টা হচ্ছে শিক্ষা কেন্দ্র ছিল, কয়জন শিক্ষক ছিল, এইগুলো একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবেন। আর অবশ্যই সোমপুর বৌদ্ধ বিহার কোথায় আছে, নওগাঁ, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, ঠিক আছে? তো মোটামুটি এগুলো জানলেই হবে, এই অধ্যায়ে আর তেমন ইম্পর্টেন্ট না। মনটা সবচেয়ে বেশি আপনার এই স্বাধীন গৌড় রাজ্য, আর হচ্ছে আপনার মানে রাজা শশাঙ্ক রিলেটেড যেই ইয়াটা আছে, মানে টপিকটা আছে, স্বাধীন গৌড় রাজ্য, এবং হচ্ছে আহ এবং হচ্ছে আপনার সোমপুরের বৌদ্ধ বিহার, অর্থাৎ পাল বংশ, ধর্মপাল নিয়ে হচ্ছে সৃজনশীল প্রশ্ন অনেক বেশি থাকে এই চতুর্থ অধ্যায়ে, ঠিক আছে? তো যারা পারবেন, অলরেডি যারা পড়েছেন তাদের জন্য এই রিকমেন্ডেশন থাকলো চতুর্থ অধ্যায়। এছাড়া যাদের একদমই আইডিয়া নাই, আমি যে টপিক গুলো বললাম আপনারা চাইলে হচ্ছে পড়ে দেখতে পারেন, আপনাদের এমসিকিউ এর জন্য অনেক অনেক কাজে দিবে, ঠিক আছে? আচ্ছা, এবারে আসতেছি হচ্ছে পঞ্চম অধ্যায়, বিশেষ করে যাদের কি বলে ইতিহাস, যাদের তেমন একটা টপিক ভালো লাগে না তাদের জন্য পঞ্চম অধ্যায়টা অনেক অনেক ছোটই আছে, অনেক ইজি আছে, আর এখান থেকেও সৃজনশীল প্রশ্ন কিন্তু থাকে। অর্থাৎ যে প্রাচীন বাংলার মানুষেরা মানে কি ধরনের পোশাক আশাক পরতো, অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, সংস্কৃতি কেমন ছিল, অর্থাৎ এখানে যেরকম যেরকম আপনার ইয়া ছিল, মানে মানে মেয়েদেরকে হচ্ছে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হইতো নর্মাল ভাবে, তারপর সতীদাহ প্রথা ছিল, এরকম অনেক মানে ইয়া কিন্তু আছে। এরপর অর্থনৈতিক অবস্থা, তারপরে তখনকার সময়ে কি বলে মশলা বাণিজ্য অনেক ভালোই চলতো, তো এই রিলেটেড বিষয়গুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ, তো এটা খুব ইজি হবে, এমসিকিউ সিকিউ দুইটার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ওকে?
আচ্ছা, এরপর ৬ষ্ঠ অধ্যায়। ৬ষ্ঠ অধ্যায় আমি সবাইকে দিচ্ছি না। কারণ হচ্ছে আমি একটু আগেই বলেছি যে ইতিহাস যদি কারোর বেশি সমস্যা হয় তাহলে ইতিহাস রিলেটেড টপিক গুলো আপনি স্কিপ করতে পারেন। অর্থাৎ ৬ষ্ঠ অধ্যায় সবার জন্য না। ৬ষ্ঠ অধ্যায়টা কাদের জন্য? যারা অলরেডি আপনারা এই অধ্যায় সম্পর্কে আইডিয়া আছে তাদের জন্য। কেন আমি নতুনদেরকে রিকমেন্ড করতেছি না? অনেকে বলতে পারেন যে স্যার আমাদের ডিমোটিভেট করতেছে বা এই সেই। না, বিষয়টা এরকম না। কারণ এখন যদি আপনি এই অধ্যায়গুলো পড়তে যান, বিশেষ করে ৪ এবং ৬ নাম্বার অধ্যায় আপনার অনেক বোর ফিল হবে। ঠিক আছে? কারণ স্বাভাবিক চ্যাপ্টার গুলো এরকমই। আপনি যদি ইতিহাস যদি পছন্দ না করেন সাবজেক্টটা, তো তাদের জন্য অনেক কষ্টসাধ্য বিষয়গুলো শেষ করা। ঠিক আছে? তো এজন্যই আমি বলতেছি যে ৬ষ্ঠ অধ্যায় আর মুখে বলে দিতেছি কোন টপিক গুলো পড়বেন, এগুলো একটু পড়লেই হবে। আপনাদের এমসিকিউ এর জন্য আপনার কাজে দিয়ে দিবে। হ্যাঁ? কারণ এমসিকিউ তো আর আপনি স্কিপ করতে পারবেন না, তাই না? ওকে, কারণ যেগুলো আমি দিয়েছি এগুলো যদি ভালো করে পড়েন এই অধ্যায়গুলো, ওখানে কোনো ইতিহাসের টপিক মপিক তেমন একটা নাই, তো এখান থেকেও আপনার 7টা সৃজনশীল অ্যান্সার আপনি করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস, এটার একটু বলি কি কি পড়বেন। মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাসের মধ্যে অবশ্যই খুব ভালোভাবে পড়বেন বখতিয়ার খলজি। বখতিয়ার খলজির ব্যাপারে খুব ভালোভাবে পড়বেন। আর দ্বিতীয়তে হচ্ছে আপনার সর্বপ্রথম বলগাকপুর বা বিদ্রোহ ভূমি নামের একটা বিষয় আছে কিন্তু, অর্থাৎ খলজি বংশরা পরবর্তীতে হচ্ছে আপনার অরাজকতার যে সৃষ্টি হয়েছিল খলজি বংশের পরে, দিল্লি শাসক যিনি হচ্ছে এই স্থান নিয়ে নেওয়ার পর, শাসনের আওতায় চলে যাওয়ার পর, তো এই বলগাকপুর বা বিদ্রোহ ভূমিটা ভালোভাবে পড়বেন। এটা নরমালি ছোট প্রশ্নতেই সবচেয়ে বেশি আসে। এর পরবর্তী বিষয় হচ্ছে আপনার আপনি চাইলে, হ্যাঁ, এরপরে হচ্ছে আর হ্যাঁ, সরি, মূলত বখতিয়ার খলজির পরে আরো ৩ জন কিন্তু শাসক কিন্তু আসে। তার মধ্যে হুসামউদ্দিন ইউস খলজি যিনি আছেন, সেই বিষয়টা অনেক ভালোভাবে পড়বেন। কারণ একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে হুসামউদ্দিন ইউস খলজি তিনিই হচ্ছেন সর্বপ্রথম কি করে? এই বাংলার মানুষের অনেক বেশি উপকার কিন্তু করে। অর্থাৎ হচ্ছে আপনার বন্যার জন্য হচ্ছে তিনি অনেক খাল খনন করে রাখেন। তারপরে হচ্ছে আপনার কি বলে? অনেক মানুষের হেল্প করেছেন। আর দ্বিতীয়ত সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যেটা, তিনি সর্বপ্রথম কিন্তু বাংলায় নৌবহর তৈরি করেন। ঠিক আছে? শামসুদ্দিন ইউস খলজি বা হচ্ছে হুসামউদ্দিন ইউস খলজি, ২ টা হচ্ছে কিন্তু সেমই নাম। তো ২ ভাবেই কিন্তু কোয়েশ্চেনে আসতে পারে। ঠিক আছে? তো এইবার আমরা আসি যে পরবর্তী বিষয়ে, অর্থাৎ এরপরে কি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্বাধীন সুলতানি আমল। হ্যাঁ, স্বাধীন সুলতানি আমলের মধ্যে বেশি গুরুত্ব দিবেন হচ্ছে আপনার ফখরুদ্দীন মোবারক শাহ। ফখরুদ্দীন মোবারক শাহ আর হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। ঠিক আছে? বিশেষ করে শামসুদ্দিন ইলিয়াস শাহটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ তিনি শাহ-ই-বাংলা অর্থাৎ বাংলা সালতানাত যেটা আছে তিনি প্রতিষ্ঠা করেন। ঠিক আছে? শাহ-ই-বাংলা, ওকে? আচ্ছা, আর মূলত হচ্ছে যদি আপনাকে প্রশ্ন এইটা করা হয় যে হচ্ছে আপনার স্বাধীন সুলতানি আমল প্রতিষ্ঠা করেন কে? তাহলে এটা অবশ্যই হবে হচ্ছে আ স অবশ্যই হবে ফখরুদ্দীন মোবারক শাহ। ওকে? আচ্ছা, তো এগুলো অবশ্যই ভালোভাবে পড়বেন। আর যাদের একটু বোরিং লাগতেছে তো আমি হচ্ছে একটু বলেই দিয়েছি কোন টপিক গুলো পড়বেন। আর চাইলে আপনারা পড়তে পারেন। অর্থাৎ হচ্ছে আ কি বলে? আরেকটা হচ্ছে আপনার রাজা গণেশ যেটা আছে, রাজা গণেশ এবং তার ছেলে, তার ছেলের নাম এবং হচ্ছে রাজা গণেশ কখন আসছে মূলত কত শতকে, এইটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। এটা খুব ভালোভাবে পড়বেন। আর লাস্টে আমার রিকমেন্ডেশন থাকবে সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা। ঠিক আছে? সিরাজউদ্দৌলা বা হচ্ছে মুর্শিদ কুলি খানের বিষয়টা অবশ্যই একটু দেখে নিবেন। তাহলে এটা এমসিকিউ এর জন্য কাজে দিবে। আচ্ছা, তো যাই হোক এটাও গেল। এবারে আমরা আসি হচ্ছে ৭ম অধ্যায়। ইয়েস, ৭ম অধ্যায়েও রিকমেন্ডেশন থাকলো। ৭ম অধ্যায় হচ্ছে ওই ৫ম অধ্যায়ের মতোই, খুব ছোটই আছে, খুব বেশি বড় না। ৭ম অধ্যায়ের মধ্যে আপনাকে জাস্ট মনে রাখতে হবে যে জায়গাগুলো, অর্থাৎ ষাট গম্বুজ মসজিদ কোথায় আছে, লালবাগ কেল্লা কোথায় আছে, ছোট কাটারা কোথায় অবস্থিত, বড় কাটারা কোথায় অবস্থিত। ঠিক আছে? ৭ম অধ্যায়টা সবচেয়ে বেশি আমি এমসিকিউ এর জন্যই রেকমেন্ডেড করলাম। ঠিক আছে? এছাড়াও মাঝে সৃজনশীলের ক্ষেত্রেও আসে, তবে সৃজনশীলের ক্ষেত্রে আসার সম্ভাবনাটা একটু কম। ঠিক আছে? ওকে। এবারে আসি আমরা আচ্ছা, এবারে আসি আমরা হচ্ছে ৮ম অধ্যায়ে। ৮ম অধ্যায় আপনি যদি চান খুব ইজি ভাবে হচ্ছে শেষ করতে পারেন। কেন বলতেছি? কারণ ৮ম অধ্যায়ের যে বিষয়গুলো আছে সেগুলো অলরেডি আপনি 6, 7, 8 এগুলো কিন্তু পড়ে আসছেন সমাজ বইতে। ঠিক আছে? কারণ সমাজ বইতে দেখেন এখানে কি বলা হয়েছে? বাংলার ইংরেজ শাসন পর্ব, সূচনা পর্ব।
তো বাংলার ইংরেজদের শাসনের সূচনা পর্ব যদি বলি তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে সবার ফার্স্টে কি আসবে? অবশ্যই পলাশির যুদ্ধ যেটা আছে ওটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো কারণ পলাশির যুদ্ধের মাধ্যমে হচ্ছে বাংলায় কিন্তু দেওয়ানি লাভ করে। অর্থাৎ প্রচুর ধনসম্পদ কিন্তু ব্রিটিশরা কিন্তু লাভ করে। তো অবশ্যই পলাশির যুদ্ধের ফলাফল, পলাশির যুদ্ধের সালটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে পলাশির যুদ্ধের সাল ১৭৫৭, ঠিক আছে? ১৭৫৭ এই সালটা অবশ্যই ভালোভাবে মনে রাখবেন। তো এটা আশা করি প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে? তো আ সিরাজউদ্দৌলাকে পরাজিত করে যে ব্রিটিশরা হচ্ছে বাংলায় শাসন কিন্তু পরিচালনা করেন। এই বিষয়টা আসলে অনেক গুরুত্বপূর্ণ। ওকে? তো এইটা মোটামুটি জানলেই হবে। তো পলাশির যুদ্ধ রিলেটেডই প্রশ্ন অনেক বেশি আসে। তারপরেও হচ্ছে আপনারা আ চাইলে আরো কিছু বিষয় আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো চাইলে দেখতে পারেন। এটা অনেক অনেক বেশি কাজে দিবে আপনাদের। ঠিক আছে? ওকে। আর এখানে আরো কিছু বিষয় আছে অর্থাৎ চাইলে আপনি হচ্ছে পর্তুগিজ সম্পর্কিত বিষয়গুলো অবশ্যই ভালোভাবে পড়বেন। অর্থাৎ পর্তুগিজ এরপর হচ্ছে ডাচ। এই ২ টা হচ্ছে যারা কোম্পানি আসছে। আর হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বিশেষ করে পর্তুগিজরা সর্বপ্রথম আসছে। এরপর হচ্ছে ওই যে ভাস্কো দা গামা সর্বপ্রথম যে সমুদ্র পথ যে আসার আবিষ্কার করেন। অর্থাৎ ভারতীয় উপমহাদেশে আসার সমুদ্র পথ সর্বপ্রথম ভাস্কো দা গামা। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এগুলো মোটামুটি জানলেই কিন্তু হবে। ঠিক আছে? আর এবারে আর কি আছে? আমি কয়টা দিয়েছি? ৩, ৪, ৫, ৬। ৬ টা অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। তো আপনারা নবম অধ্যায় চাইলে হচ্ছে স্কিপ করতে পারেন। অষ্টম এবং নবম অধ্যায়ের মধ্যে আমি আপনাদেরকে দিচ্ছি অর্থাৎ অপশন দিচ্ছি। আপনাদের যেটা ইজি মনে হয়। আর এখানে শাসনামলের মধ্যে আপনি অবশ্যই ফকির সন্ন্যাসী বিদ্রোহ, তারপরে হচ্ছে মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার এইগুলো অবশ্যই ভালোভাবে পড়বেন। তারপর হচ্ছে তিতুমিরের বারাসাত বিদ্রোহ। ঠিক আছে? আর তিতুমিরের যে বাঁশের কেল্লা নির্মাণ, তো নবম অধ্যায়ের জন্য এগুলো জানলেই হবে। ঠিক আছে? তো আমি নবম এবং দশম, অষ্টম এবং নবম এই ২ টার মধ্যে আমি আপনাকে অপশন দিচ্ছি। যেটা আপনার ইজি মনে হয় আপনি সেটা পড়লেই হবে। ঠিক আছে? আর এমসিকিউ এর জন্য অবশ্যই আপনারা অধ্যায়টা দেখবেন। তাহলে এটা অনেক ভালো হয়। ঠিক আছে? আর মুক্তিযুদ্ধের অধ্যায় থেকে আমি খুব বেশি কিছু দিব না। মুক্তিযুদ্ধের অধ্যায় থেকে আমি জাস্ট এই ১১ অধ্যায়টাই দিব। ১১ অধ্যায়টা খুব ইজি হবে আপনাদের জন্য। যাদের ইতিহাস তেমন একটা পড়তে ভালো লাগে না। তো মুক্তিযুদ্ধের ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ এটা খুবই সহজই হবে আশা করি আপনার। এখানে হচ্ছে আপনার যুক্তফ্রন্ট এই সেই এখানে কিন্তু সবকিছু দিয়ে দেওয়া আছে। সবচাইতে বেশি গুরুত্ব দিবেন হচ্ছে ভাষা আন্দোলন, এটা খুব ইজি আছে। এটা আপনারা যে সবাই লিখতে পারবেন আশা করি। তবে হ্যাঁ, আপনারা যেটা মিস করে যান সেটা হচ্ছে যুক্তফ্রন্ট যে কত পরিমাণ আসন নিয়ে যে হচ্ছে জয়লাভ করে এটা। আর হচ্ছে পরবর্তীতে এই যে ১৯৭০ এর একটা নির্বাচন আছে। ১৯৭০ এর নির্বাচন হচ্ছে এটা অনেক গুরুত্বপূর্ণ। এই যে ৭০ এর নির্বাচন ও মুক্তিযুদ্ধ। ৭০ এর নির্বাচনটা ভালোভাবে পড়বেন। ঠিক আছে? ৭০ এর নির্বাচন, তারপরে ২৫শে মার্চের কালো রাত এগুলো প্রবলেম হবে না আশা করি। বাট হ্যাঁ, ১৯৭০ এর নির্বাচনে কয়টা আসনের মধ্যে কয়টা পেয়েছে, তারপরে হচ্ছে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা, এগুলো অবশ্যই ভালোভাবে পড়বেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, লাহোর প্রস্তাব এগুলো সবসময় ইম্পোর্টেন্ট থাকবেই। ঠিক আছে? স্বদেশী আন্দোলনও আছে। ঠিক আছে? তারপরে আবার ফরাইজি আন্দোলন আছে। তো এগুলো আমার রিকমেন্ডেশন থাকবে। তবে হ্যাঁ, অধ্যায় যেগুলো থাকবে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এই ৭ টা অধ্যায়ের মধ্যে আপনার যেকোনো ৬ টা অধ্যায় এটলিস্ট আপনি কভার দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আর আশা করি প্রবলেম হবে না ইতিহাসের প্রশ্ন লিখতে। তুলনামূলক ইতিহাসের কোয়েশ্চেন আমি মেক্সিমাম বোর্ডেই দেখেছি যে তুলনামূলক একটু সহজই করা হয়। এত কঠিনও কিন্তু করা হয় না। ওকে? আচ্ছা, তো এবার আমরা পরবর্তী সাবজেক্ট হিসেবে আমরা ইকোনমিক্স এ যাচ্ছি। হ্যাঁ? শুরুতেই বলে রাখতেছি যাদের ইকোনমিক্স নাই তারা হচ্ছে যদি চান এই ভিডিওর অংশটুকু অর্থাৎ ইকোনমিক্স এর পার্টটুকু আপনি চাইলে স্কিপ করে যেতে পারেন। ঠিক আছে? কারণ পরবর্তী ইকোনমিক্স এর পরেই হচ্ছে আমি পৌরনীতি ও অ উম পৌরনীতি ও নাগরিকতা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ওকে, সো শুরুতেই হচ্ছে আমরা একটু ইকোনমিক্স এর বিষয়ে একটু আসি। তো ইকোনমিক্স এর হচ্ছে যেগুলো ইম্পোর্টেন্ট বিষয়গুলো আছে সেগুলো নিয়েই হচ্ছে আলোচনা করব। ওকে, সো আমরা দেখতেছি হচ্ছে ১ম অধ্যায়, ঠিক আছে? ১ম অধ্যায়টা আছে হচ্ছে অর্থনীতির পরিচয় যেটা আছে। অর্থনীতির পরিচয়ের মধ্যে যে অর্থনীতির যে মৌলিক যে বিষয়গুলো আছে এগুলো অবশ্যই ভালোভাবে পড়বেন। অর্থাৎ ইকোনমিক্স শব্দটা কিভাবে আসছে না আসছে, তো এগুলো উৎপত্তি নিয়ে হচ্ছে একটা বিস্তারিত বর্ণনা কিন্তু দেওয়া আছে। তো অবশ্যই বর্ণনাটা পড়বেন। আর অবশ্যই অর্থনীতির জনক এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে?
তো প্রথম অধ্যায়টা অনেক অনেক মাস্ট রিকমেন্ডেশন থাকলো। আর প্রাচীন অর্থনীতি রিলেটেড অর্থনীতির ঐতিহাসিক বিষয় সম্পর্কেও কিন্তু বর্ণনা করা আছে নরমাল ভাবে। তো অবশ্যই সেটা ভালোভাবে পড়বেন। ঠিক আছে? আর বেশি গুরুত্ব দিয়ে পড়বেন অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা সমূহ। এখানে আহ আর তেমন বেশি কিছু নাই যদিও। তবে হ্যাঁ, এখানে কিছু কিছু এই প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আপনার সিম্পল ভাবে অর্থনীতির বেসিক বিষয় সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে অধিকাংশ ক্ষেত্রেই। ঠিক আছে? তবে আমার কাছে মনে হয় আপনার সবথেকে বেশি ভালো হয় এখানে এমসিকিউ এর জন্য খুব ভালোভাবে আপনি বেশি করতে পারেন। কারণ বিশেষ করে হচ্ছে আপনার এখানে একটা ছোটখাটো চার্ট কিন্তু দেওয়া আছে। বিশেষ করে কোন গাছপালা সম্পর্কিত, তারপরে হচ্ছে কোন গাছ কোথায় পাওয়া যায়, এই সেই এগুলো নিয়ে হচ্ছে আনুমানিক কথাবার্তা কিন্তু বলা আছে। আর অর্থনীতির যে গুরুত্বপূর্ণ যে ধারণাসমূহ, যেমন হচ্ছে আপনার উপযোগ, চাহিদা, যোগান, তারপরে হচ্ছে আপনার দাম, এগুলো নিয়ে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কিছু বিষয় উল্লেখ করা আছে। ঠিক আছে? তো এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো ১ এবং ২ ২ টা অধ্যায়ই আমার রিকমেন্ডেশন থাকলো। আর আরেকটা বিষয়, যদি কারোর চিত্রতে যদি সমস্যা হয়ে থাকে, চিত্রতে আঁকতে সমস্যা বা হচ্ছে চিত্র বুঝতে প্রবলেম হয়, তাহলে আপনারা চাইলে চিত্র রিলেটেড যে অধ্যায়গুলো আছে সেগুলো আমি চিহ্নিত করে দিব। সেগুলো অধ্যায় চাইলে আপনারা স্কিপ করতে পারেন। ঠিক আছে? ওকে, কারণ চিত্র অধ্যায় যদি আপনি স্কিপ যদি করেনও তাহলেও আশা করি সমস্যা হবে না। ঠিক আছে? কারণ হচ্ছে 9-10 পর্যন্ত আপনি সেফ আছেন। ঠিক আছে? কারণ ইন্টারে আপনি আহ পার পাবেন না আরকি। তবে হ্যাঁ, আমি অবশ্যই আ রেকমেন্ড করব অবশ্যই আপনারা চিত্রগুলো ভালো করে করবেন। কারণ চিত্রগুলো যদি ভালো করে করতে পারেন তাহলে কিন্তু আপনার নাম্বার কিন্তু কাটবে না। ঠিক আছে? যদি চিত্র এবং ব্যাখ্যা সুন্দর করে যদি দিতে পারেন। ওকে, তো যাদের যাদের হচ্ছে চিত্র পছন্দ এবং হচ্ছে যারা চিত্র অনেক ভালো আছেন তাহলে তাদের জন্যই আমি তৃতীয় অধ্যায়টা রেকমেন্ড করলাম। তো আপনার যদি প্রবলেম হয়ে থাকে তৃতীয় অধ্যায়ে, তো তাদের ক্ষেত্রে আমি বলতেছি যে তৃতীয় অধ্যায়টা আপনারা জাস্ট একটু সংজ্ঞাগুলো পড়বেন। এই যে উপযোগ, তারপরে হচ্ছে চাহিদা, যোগান, ভারসাম্য, এগুলো সংজ্ঞা কিন্তু দেওয়াই আছে বইয়ের মধ্যে। ঠিক আছে? তো এই সংজ্ঞাগুলো ভালোভাবে পড়বেন আর খুব ভালোভাবে আপনি এই ২ টা বিষয় ভালো করে পড়বেন। এই ৩ টা বিষয় সবার ফার্স্টেরটা। এই যে উপযোগ, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ আছে, তারপরে চাহিদা, চাহিদা রেখা আছে, তারপরে চাহিদা বিধি আছে, এরপর যোগান, যোগান বিধি আছে, এরপর হচ্ছে ভারসাম্য। ভারসাম্যটা খুব ভালোভাবে পড়বেন। ঠিক আছে? ভারসাম্য আর হচ্ছে উপযোগ। ঠিক আছে? এই ভারসাম্যের মধ্যেই কিন্তু চাহিদা যোগানও কিন্তু আছে। চাহিদা যোগান রেখা একসাথে আঁকতে হয় ভারসাম্যর মধ্যে। ঠিক আছে? তো তৃতীয় অধ্যায় মাস্ট রিকমেন্ডেড। আর তৃতীয় অধ্যায় থেকে খুব ইজিলি আপনি ১০ এ ১০ ও পাওয়ার সুযোগ কিন্তু আছে। কারণ যেহেতু চিত্র কিন্তু আছে। ঠিক আছে? এবারে আসি হচ্ছে উৎপাদন ও সংগঠন। আচ্ছা, উৎপাদন হচ্ছে যে উপকরণ যে ৪ টি, এই বিষয়টা খুবই ইম্পোর্টেন্ট আর খুব ছোট আছে অধ্যায়টা। তবে হ্যাঁ, এই উৎপাদন ও সংগঠনের এই অধ্যায়ের মধ্যে জাস্ট একটাই কিন্তু চিত্র আছে, সেটা হচ্ছে ওই যে গড় উৎপাদন, মোট উৎপাদন, তারপরে হচ্ছে প্রান্তিক উৎপাদন। তো ওই চিত্র কিন্তু আছে। তো যাদের চিত্র পছন্দ না তারা বাকি যে বিষয়গুলো আছে, টপিক গুলো আছে সেগুলো আপনার একটু শেষ করলেই হবে। ঠিক আছে? ওকে, তো পরবর্তী চ্যাপ্টার হচ্ছে বাজার। হ্যাঁ, বাজারের চ্যাপ্টার থেকেও একটা সৃজনশীল কিন্তু আপনারা পাবেন। সবচাইতে ভালোভাবে আপনারা পড়বেন হচ্ছে একচেটিয়া বাজার এবং হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। ঠিক আছে? আর অবশ্যই অবশ্যই বৈশিষ্ট্য সহ কিন্তু পড়তে হবে। অর্থাৎ একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য, এগুলো খুব ভালোভাবে যদি পড়তে পারেন তাহলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তারপরে আবার হচ্ছে স্থানীয় বাজার আছে, এরপর স্থান বিষয়ে হচ্ছে বাজারকে অনেক ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে? প্রতিযোগিতার ভিত্তিতে মানে ভাগ করা হয়েছে। তো অবশ্যই প্রকারভেদগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে? তো ১ম ৫ টা অধ্যায়ই আছে আমার কিন্তু রিকমেন্ডেশনে। তো আমি আর বেশি কিন্তু দিব না। তো আর জাস্ট আমাদের আর কি দিব? জাস্ট একটু দেখে নেই। তো আমাদের এখানে আর দিচ্ছি যারা এমসিকিউ এর জন্য, হ্যাঁ, এমসিকিউ এর জন্য আমি এই অধ্যায়টা মাস্ট রেকমেন্ডেশন রাখলাম, অর্থাৎ জাতীয় আয় ও এর পরিমাপ। যদিও এই অধ্যায় থেকে সৃজনশীল আসার সম্ভাবনাটা খুব কম। ঠিক আছে? আসার সম্ভাবনাটা খুব রেয়ার। তবে হ্যাঁ, এমসিকিউতে আপনারা এই অধ্যায় থেকে প্রশ্ন পেতে পারেন অনেক। ঠিক আছে? কারণ এই অধ্যায়টা কি রিলেটেড আমি বলি। অর্থাৎ এখানে আপনার জাতীয় আয় রিলেটেড যে বিষয়গুলো আছে, জাতীয় আয়, তারপরে হচ্ছে জাতীয় আপনার মানে আয় ব্যয় রিলেটেড হচ্ছে ধারণা, অর্থাৎ সামগ্রিক বিষয়ে নিয়ে হচ্ছে আলোচনা করা হয়েছে। আর এই অধ্যায়ে ছোট ছোট সূত্রও কিন্তু আছে। ওই সূত্রগুলো থেকেই ম্যাথস রিলেটেড কোয়েশ্চেন কিন্তু আসে। ঠিক আছে? অর্থাৎ জিডিপি, জিএনপি, তারপরে হচ্ছে মাথাপিছু আয়,
তারপর হচ্ছে এগুলোই কিন্তু নরমালি আসে। ঠিক আছে? ওকে, তো এগুলোই আপনাকে বের করতে বলতে পারে। আর অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো অবশ্যই হচ্ছে এই চ্যাপ্টারের ম্যাথ গুলো, ছোট ছোট ম্যাথ গুলো ইজি ভাবে আপনি যদি চাইলে এখনই সম্ভব শেষ করা। ওকে, তো ষষ্ঠ অধ্যায়টা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমি সৃজনশীলের জন্য রেকমেন্ড করব হচ্ছে অবশ্যই সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়টা হচ্ছে অর্থ ও ব্যাংক ব্যবস্থা। আচ্ছা, অর্থ ও ব্যাংক ব্যবস্থাটা অনেক ইম্পর্টেন্ট। এটা থিওরিক্যাল বিষয়ই আছে, এখানে ম্যাথ রিলেটেড কোনো নাই। তবে যেগুলো যেগুলো পড়বেন সেগুলো হচ্ছে কিছু বেসিক ধারণা আছে, ব্যাংক কাকে বলে এই সেই এগুলো নিয়ে। আর তারপর হচ্ছে আপনার এখানে ব্যাংকের যে হিসাবগুলো আছে সেগুলো ভালোভাবে পড়বেন। চলতি হিসাব, স্থায়ী হিসাব, তারপরে সঞ্চয় হিসাব, এই ৩টা বিষয় সম্পর্কে অনেক ভালোভাবে আপনি আইডিয়া রাখবেন। ঠিক আছে? এরপরে হচ্ছে মুদ্রা রিলেটেড যেই বিষয়গুলো আছে, তার মানে হচ্ছে অসীম বিহিত মুদ্রা, সসীম বিহিত মুদ্রা, অসীম বিহিত মুদ্রার মধ্যে কি কি থাকবে, সসীম বিহিত মুদ্রার মধ্যে কি কি থাকবে। আর ২টা বিষয়, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, আরেকটা হচ্ছে আপনার বাণিজ্যিক ব্যাংক। ঠিক আছে? এখন কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে নরমাল ভাবে বাংলাদেশ ব্যাংকই বোঝায়, তাই না? তো কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা প্রচলন করে, তো এই বিষয়গুলো নিয়ে অবশ্যই ভালো ধারণা কিন্তু থাকতে হবে। আর বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন। আর কিছু কিছু বিশেষায়িত ব্যাংক কিন্তু আছে, আপনারা বোর্ড বইয়ে দেখলেই বুঝবেন, একটা কিন্তু ছক আকারে দেওয়া আছে কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে কোনটা কোনটা আছে, বাণিজ্যিক ব্যাংকের মধ্যে কি কি ব্যাংক আছে। তো ওই ছকটা ভালোভাবে খেয়াল রাখবেন, কারণ সবচেয়ে বেশি এমসিকিউ এখান থেকেই আসে। আবার বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম, ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম, আর হচ্ছে যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের নাম। এই নামগুলো বাংলাদেশ বাদে বাকি কেন্দ্রীয় ব্যাংকের নামগুলো অবশ্যই মনে রাখবেন, আপনাদের এমসিকিউ এর জন্য কাজে লাগবে। আচ্ছা, এবারে আমরা আছি যে বাংলাদেশের সরকারের অর্থ ব্যবস্থা। হ্যাঁ, এই অধ্যায়টাও আপনারা হচ্ছে এমসিকিউ এর জন্য ভালোভাবে পড়বেন। এখানে কর রাজস্ব, কর বহির্ভূত রাজস্ব অর্থাৎ ট্যাক্স রিলেটেড এই অধ্যায়টা আছে। সম্পূর্ণটাই ট্যাক্স রিলেটেড অধিকাংশই। কারণ বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি অর্থ উপার্জন করে এই ট্যাক্সের মাধ্যমেই। ঠিক আছে? এটা প্রত্যক্ষ কর, পরোক্ষ কর ২ টাই আছে। ট্যাক্সের পূর্ণরূপটা আম ভ্যাট, ভ্যাটের পূর্ণরূপটা অবশ্যই ভালোভাবে পড়বেন। আর হ্যাঁ, আরেকটা বিষয়, অর্থ ও ব্যাংক ব্যবস্থার মধ্যে এটিএমও কিন্তু আছে। এটিএমটা অবশ্যই ভালোভাবে পড়বেন। বিশেষ করে ক্রেডিট কার্ডের যে বিষয়টা, ক্রেডিট কার্ডের বিষয়টা অবশ্যই ভালোভাবে গুরুত্ব সহকারে পড়বেন। আর এটিএম এর পূর্ণরূপটাও অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তবে হ্যাঁ, আমি বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ এই ২টা অধ্যায়টা আমি তেমন একটা দিলাম না। এই ২টা অধ্যায় থেকে আসার সম্ভাবনা একদম নাই বললেই চলে। তো যেগুলো যেগুলো মোটামুটি আমি দিলাম, এই যে ১, ২, ৩, ৪, ৫, ৬, এই ৬ টা অধ্যায়টাই অনেক গুরুত্বপূর্ণ। ১, ২, ৩, ৪, ৫, ৬, ২, ৪, ৬। হ্যাঁ, ৬ টা অধ্যায়টাই অনেক গুরুত্বপূর্ণ আছে। তো এই ৬ টা অধ্যায় মোটামুটি যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার শেষ হয়ে যাবে। আর চিত্র আছে কোনটা কোনটা আমি আবারও দেখায় দিচ্ছি। ৩য় অধ্যায় আছে, তারপরে হচ্ছে ৪র্থ অধ্যায় আছে। ৩ এবং ৪ অধ্যায়, যারা চিত্রতে নাম্বার তুলতে চান তারা ৩ আর ৪ অধ্যায়টা খুব ভালোভাবে করবেন। তাহলে আপনাদের নাম্বার চলে আসবে। ঠিক আছে? ওকে, আর হচ্ছে আপনার যদি চান অঙ্ক রিলেটেড একটু বেশি করবেন তাহলে হচ্ছে ৬ষ্ঠ অধ্যায়টাও দেখতে পারেন। যদি ৬ষ্ঠ অধ্যায় থেকে সৃজনশীল চলে আসে তাহলে তো কোনো কথাই নেই। তাহলে এটা আপনার জন্যই ভালো। ঠিক আছে? ধরেন হচ্ছে জিডিপি অনেক সময় বের করতে বলে। ঠিক আছে? জিডিপি, তারপরে হচ্ছে মোট জাতীয় আয়, এরপর নিট জাতীয় আয়। ঠিক আছে? মোট দেশজ উৎপাদন। ঠিক আছে? নিট দেশজ উৎপাদন। তো এগুলো অবশ্যই সূত্রগুলো ভালো করে যদি জানতে পারেন তাহলে আশা করি কোন ধরনের কোন সমস্যা হবে না। সৃজনশীল এমসিকিউ যেটাই আসুক না কেন আপনি পারবেন। ওকে, তো এই ছিল ইকোনমিক্স এর সাজেশন। ওকে, তো যাদের হচ্ছে ইকোনমিক্স পর্যন্তই ছিল গ্রুপ সাবজেক্ট, তাদের জন্য হচ্ছে এখানে ভিডিওটা শেষ। সিভিক্স অর্থাৎ পৌরনীতির যে সাবজেক্টটা আছে, এই রিলেটেড যাদের এই সাবজেক্টটা আছে তাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। তো একটু দেখে নেন যে পৌরনীতির ক্ষেত্রে আপনারা কি কি পড়বেন। ওকে, তো পৌরনীতির ক্ষেত্রে অধিকাংশই দেখা যায় অনেক বিস্তারিত কিন্তু লেখা থাকে, তবে সব অধ্যায় কিন্তু গুরুত্বপূর্ণ না, আমি আবার বলতেছি। ঠিক আছে? সব অধ্যায় কিন্তু গুরুত্বপূর্ণ না। তো যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো নিয়েই কিন্তু আলোচনা করব। ঠিক আছে? তো প্রথম অধ্যায়টা আসলে অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? অর্থাৎ পৌরনীতি ও নাগরিকতা, এই অধ্যায়টা আসলেই অনেক গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায়টা ভালোভাবে রিভিশন করবেন, তাহলে আশা করি সমস্যা হবে না। অর্থাৎ এই অধ্যায়ের মধ্যে ভালো করে পড়বেন পৌরনীতি আসলে কি বিষয়ক বিজ্ঞান, তারপরে হচ্ছে আ নাগরিকতা বিষয়ক বিজ্ঞান obviously। এরপর হচ্ছে এখানে রাষ্ট্রবিজ্ঞানের জনক সম্পর্কে কিছু কথা বলা আছে।
ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞানের জনক আমরা জানি অ্যারিস্টটল, তাই না? ওকে, তো অ্যারিস্টটল। তারপর হচ্ছে আপনার এই প্রথম অধ্যায় থেকে যেটা খুব গুরুত্ব সহকারে পড়বেন সেটা হচ্ছে পৌরনীতির যে উৎপত্তি, ঠিক আছে? নগর রাষ্ট্র এবং নাগরিকতা যেটা আছে সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। নাগরিক এবং নগর রাষ্ট্র যেটা সিভিক্স এবং সিভিটাস, ওই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে পুর এবং পুরবাসী মূলত কাদের বলা হইতো। তারপরে হচ্ছে প্রাচীন গ্রিসে বা গ্রিকে হচ্ছে আপনার কি হয়েছিল, নগর রাষ্ট্র গড়ে উঠেছিল। তো এই বিষয়গুলোই ভালোভাবে পড়বেন, প্রথম অধ্যায়ের জন্য এগুলোই গুরুত্বপূর্ণ বেশি। এরপর পৌরনীতির গুরুত্বপূর্ণ, পৌরনীতি কেন গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়তা, এগুলো নিয়ে হচ্ছে শর্টকাট কিছু বিষয় লেখা আছে। তো এগুলো বড় প্রশ্নের জন্য পড়লেই কিন্তু হয়ে যাবে। তো প্রথম অধ্যায়টা খুব সহজই কিন্তু আছে, আপনারা কিন্তু এই যে দেখেই বুঝতে পারতেছেন। এক থেকে কত 11টা পৃষ্ঠা, তার মধ্যে কয়টা আছে, 5-6টার মতো পৃষ্ঠায় কিন্তু চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এবারে আসি আমরা দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ে আছে হচ্ছে নাগরিক এবং নাগরিকতা। এখানে কিন্তু নাগরিক অধিকারটা খুবই গুরুত্বপূর্ণ, ওই নাগরিক অধিকারের যে টপিক গুলো আছে। ঠিক আছে। ওকে, নাগরিক অধিকার এবং হচ্ছে কোনটা কোনটা কি কি রিলেটেড উদাহরণ সহকারে কিন্তু পড়বেন, সেটা আশা করি অনেক অনেক বেশি ভালো হবে। ওকে, তারপরে হচ্ছে আপনার আরো কিছু আনুষঙ্গিক কিন্তু বিষয় আছে। ঠিক আছে। ওকে, তো পরিবার রিলেটেডও আরো কিছু বিষয় আছে। তো পরিবার অবশ্যই ভালোভাবে পড়বেন। অর্থাৎ একক পরিবার, যৌথ পরিবার, তারপর হচ্ছে একপত্নিক, তারপরে বহুপত্নিক, তারপরে বহুপতি। তো এরকম অনেক আছে, কিন্তু এগুলো একটু কি বলে, একটু ধারণায় রাখবেন, তাহলে আপনার সৃজনশীল লিখতে অনেক ইজি হবে। তো প্রথম 2টা অধ্যায় খুব ইজি আছে, খুব ইজি ভাবেই আপনি চাইলে শেষ করতে পারেন। ওকে, আচ্ছা। তো ওকে, এবারে আমরা আসি হচ্ছে তৃতীয় অধ্যায়। আর হ্যাঁ, আরেকটা বিষয় যে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে জন্মনীতি এবং জন্মস্থান নীতি, এটা অবশ্যই ভালোভাবে পড়বেন। ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট আছে। আর রাজনৈতিক সামাজিক অধিকার, এগুলো তো আমি বললামই, এই অধিকারগুলো এবং সংজ্ঞাগুলো ভালো করে পড়বেন এবং উদাহরণ সহ। তো আপনার এমসিকিউ এর জন্য অনেক কাজে দিবে উদাহরণগুলো। আচ্ছা, এবারে আসি আমরা তৃতীয় অধ্যায়। আচ্ছা, তৃতীয় অধ্যায় আছে হচ্ছে আইন, স্বাধীনতা ও সাম্য। এই অধ্যায়টা খুব বেশিও যে বড় তাও না। সবার ফার্স্টেই আপনি এই অধ্যায়ে পাবেন হচ্ছে আইন কাকে বলে এবং হচ্ছে আইন সম্পর্কিত কিছু রাষ্ট্রবিজ্ঞানীদের হচ্ছে মতামত। সেগুলো অবশ্যই আপনারা পাবেন, অবশ্যই। ওকে, আর আরেকটা বিষয় যেটা, ও হ্যাঁ, আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার মেবি প্রথম কিংবা দ্বিতীয়, এই 2টা অধ্যায়ের মধ্যে যে কোনো এক জায়গায় পাবেন, সেটা হচ্ছে রাষ্ট্র গঠনের যে উপাদান। ঠিক আছে, রাষ্ট্র গঠনের যে 4টি উপাদান আছে, অবশ্যই সেটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সেটা মেবি দ্বিতীয় অধ্যায়ে আছে আমার যতটুকু ধারণা। ঠিক আছে, প্রথম অধ্যায়ে দেওয়ার সম্ভাবনা খুবই কম। ওকে, তো রাষ্ট্র গঠনের যে 4টি উপাদান সেটা অবশ্যই ভালোভাবে পড়বেন। ওকে, আচ্ছা, এরপর আইন, স্বাধীনতা, সাম্য, এটার মধ্যে আইনের যে বিষয়টা অবশ্যই ভালোভাবে গুরুত্ব সহকারে দেখবেন। আর আইনের যে প্রকারভেদগুলো আছে, হ্যাঁ, আর আইনের প্রকারভেদগুলোর মধ্যে 2টা আইন খুবই গুরুত্বপূর্ণ আছে। সেটা হচ্ছে আপনার, একটা হচ্ছে ফৌজদারি আইন, যেটা অর্থাৎ যেটা বিচার বিভাগের সাথে রিলেটেড। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার সুপরিবর্তনীয়, আরেকটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। ঠিক আছে, এই আইনগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ, এগুলো আপনার সৃজনশীলের ক্ষেত্রে আসতে পারে। আর স্বাধীনতাটা, আর স্বাধীনতার সংজ্ঞা এবং সাম্যের সংজ্ঞা এবং স্বাধীনতা সাম্যের প্রয়োজনীয়তাটা কি, এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। আর আইন রিলেটেড 2টা লেখকের কিন্তু বই আছে। 2টা লেখকের বই আছে, মেবি ব্ল্যাক স্টোন রিলেটেড একটা বই আছে। ওকে, তো ব্রিটিশ ব্রিটিশ যিনি হচ্ছেন একজন বইটার লেখক, তো আমার মনে আসতেছে না এখন। তবে হ্যাঁ, আইন রিলেটেড হচ্ছে 2টা বই আছে, তো ওই 2টা বই অবশ্যই ভালোভাবে পড়বেন এবং লেখকের নাম সহ। ঠিক আছে, আর সাম্য অবশ্যই সংজ্ঞাটা ইম্পর্টেন্ট আছে। ওকে, আচ্ছা, এবারে আমরা কোনটায় যাব, রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। সরকার ব্যবস্থা, রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, হ্যাঁ। রাষ্ট্র ও সরকার ব্যবস্থার মধ্যে আপনি এমসিকিউটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আছে, এমসিকিউটা ভালোভাবে গুরুত্ব সহকারে পড়বেন। ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা, একনায়কতন্ত্র, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এবারে উম এবারে আমরা আসছি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা আর খুব সহজই আছে, সেটা হচ্ছে আচ্ছা, বাংলাদেশের সরকার ব্যবস্থা। সরকার ব্যবস্থার মধ্যে
আচ্ছা, স্থানীয় সরকার ব্যবস্থাটা দরকার নেই। তবে হ্যাঁ, বাংলাদেশের নাগরিক সমস্যা এবং আমাদের করণীয়। এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে সংবিধান। হ্যাঁ, সংবিধানটা খুব ভালোভাবে পড়বেন। সংবিধান এই অধ্যায়টাও মোটামুটি অনেক সহজই আছে। যদিও এটা এমসিকিউ এর জন্যই বেশি গুরুত্বপূর্ণ। ওকে? তবে হ্যাঁ, সৃজনশীলের জন্য আমি রেকমেন্ড করতেছি হচ্ছে এই কয়টাই। ঠিক আছে? এর বেশি না। এর বেশি আশা করি পড়ার দরকার নাই। ওকে, বাকিগুলো আপনারা এমসিকিউ এর জন্য পড়বেন। আর হ্যাঁ, এমসিকিউ এর জন্য এটাও কিন্তু গুরুত্বপূর্ণ আছে যে বাংলাদেশের আন্তর্জাতিক সংগঠন অর্থাৎ ইউনেস্কো অর্থাৎ জাতিসংঘের বিষয়টা আসলে অনেক ইম্পর্টেন্ট। তো জাতিসংঘের বিষয়টা ভালোভাবে পড়বেন। আর এখানে এই যে এখানে স্থানীয় সরকার ব্যবস্থা যেটা আছে, স্থানীয় সরকার ব্যবস্থায় ইউনিয়ন সংখ্যা কয়টা, তারপরে হচ্ছে পৌরসভা কয়টা আছে, এগুলো অবশ্যই ভালোভাবে ধারণা রাখবেন, তাহলে সেগুলো এমসিকিউ আকারে আসবে। ঠিক আছে? আর যেগুলো সৃজনশীলের জন্য আরেকবার একটু দেখে নেন। সৃজনশীলের জন্য দিচ্ছি নাগরিক সমস্যা ও আমাদের করণীয় এটা। এখান থেকে আপনার নাগরিক সমস্যা বলতে এখানে আরো বিভিন্ন ধরনের বিষয় কিন্তু আছে। অর্থাৎ সন্ত্রাস, তারপরে হচ্ছে আপনার বাল্যবিবাহ, এরপরে আপনার যৌতুক, এই রিলেটেড প্রবলেম গুলো কিন্তু আছে। অর্থাৎ নাগরিকরা যে ধরনের সমস্যাগুলো ফেস করে প্রতিনিয়ত লাইফে, তো সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়টা খুবই সহজই আছে। এখান থেকে সৃজনশীল আসে। এরপর স্থানীয় সরকার ব্যবস্থাটা তো এই এমসিকিউ এর জন্যই দিলাম। এরপর গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা। ঠিক আছে? নির্বাচনের ব্যবস্থাটা কেমন হবে, রাজনৈতিক দলগুলো কিরকম হবে, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো সংবিধান টোটাল ১৭ বার যে চেঞ্জ করা হয়েছে বাংলাদেশে। তো সংবিধান রিলেটেড হচ্ছে আপনার খুব ভালোভাবে পড়বেন। সংবিধানের এই অধ্যায়ের মধ্যেই কিন্তু সংবিধানের ২ টা বিষয় উল্লেখ করা আছে। অর্থাৎ প্রকারভেদের ক্ষেত্রে একটা হচ্ছে লিখিত আর একটা অলিখিত। ঠিক আছে? তো লিখিত অলিখিতর সংবিধানটা খুব ভালোভাবে বেসিকটা ধারণা রাখবেন। তাহলে আশা করি এই সৃজনশীলগুলো লিখতে প্রবলেম হবে না। ওকে। এরপরে আসে আ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা আছে। এটা তেমন একটা দেইনি। এটা হচ্ছে আমি এমসিকিউ এর জন্য দিছি। তো কোনটা দিলাম ১, ২, ৩, ৪, ৫, ৬। এই ৬ টা অধ্যায় যদি ভালো করে দেখেন তাহলে আশা করি আপনার কোনো প্রবলেম হবে না। ওকে? আচ্ছা, যদি তারপরেও কোনো বিষয় যদি বুঝতে সমস্যা হয়, আমি চেষ্টা করেছি এই ভিডিওতেই হচ্ছে ভূগোল, হিস্টোরি, তারপরে হচ্ছে ইকোনমিক্স, সিভিক্স অর্থাৎ ভূগোল, ইতিহাস, অর্থনীতি এবং পৌরনীতি এই ৪ টি বিষয় অর্থাৎ আর্টস এর সকল বিষয়ের সাজেশন একই ভিডিওতে দেওয়ার। তো যাতে এটা আপনাদের অনেক ইজি হয় আপনাদের জন্য। তো ভিডিওটা অনেক লম্বা ছিল। তো যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অনেক শুভকামনা এবং হচ্ছে অনেক ধন্যবাদ আসলে। আর এসএসসি ২৫ ব্যাচের যারা পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য অনেক শুভকামনা রইলো। ইনশাআল্লাহ আর্টসে যদি যেগুলো আমি বললাম সেই মতো যদি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন, বাসায় ভালো করে পড়তে পারেন, তাহলে দেখবেন আপনার সিলেবাস যদি আ তেমন যদি কমপ্লিট যদি নাও হয়ে থাকে তারপরেও কিন্তু আপনার ভালো একটা ফলাফল পাওয়া সম্ভব। কারণ এসএসসির রেজাল্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। ঠিক আছে? যেকোনো স্টুডেন্টের জন্যই এসএসসির রেজাল্টটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। ভালো একটা কলেজের ক্ষেত্রে অথবা হচ্ছে ভার্সিটি